আজ আমার বড় ভাইয়ের বিয়ে। বিশেষ কারণবশত আমার একটু দেরি হবে যেতে। আমি আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি সোহেল খান। মা, আব্বু, আপু আর বড় ভাই শাহিদ। আজ শাহিদ ভাইয়ের বিয়ে। আমি বিয়ে বাড়িতে পৌঁছেই অবাক। এইসব কি? চারিদিকে রক্ত, লাশ। এটা বিয়ে বাড়ি নাকি কোনো লাশের গোডাউন? কি হলো এখানে? আমি এগিয়ে যাই, আর তখনই কনের আপু শিলা বলে, ওই যে বরের ভাই, ওকে মেরে ফেল। শিলার কথা শুনে শিলাকে বলি, মিস শিলা, এসব কি? দেখে বুঝতে পারছেন না? আপনার ভাই আমার বোনকে ধোকা দিয়েছে, তাই ওকে মেরে দিয়েছে আমার লোকেরা। এখানে তো দেখছি আপনার পরিবারও লাশ হয়ে মাটিতে পড়ে আছে। দুই পারের পরিবারের মধ্যে যুদ্ধ, দুজনেই এখন লাশ হয়ে মাটিতে পড়ে আছে। এখন আপনার পালা। আরে দাঁড়ান, মারাটা কি এতটাই সহজ নাকি? আপনারা মারবেন আর আমি ছেড়ে দিব? আমিও নিজেকে বাঁচানোর জন্য বন্দুক হাতে তুলে নিলাম। তারপর গুলি চলল। সবশেষে দুজন বাঁচে। এক শিলা, দুই শিলার ভাই শাওন। শাওন শিলার চাচাতো ভাই। কি মিস শিলা, পারলেন না তো নিজেকে বাঁচাতে? আমি নিজের পরোয়া করি না। হুম, সেটা তো দেখতেই পাচ্ছি। আপনার বড় তো দেখছি পরলোক গমন করেছে। তবে চলুন আমরা বিয়েটা সেরে ফেলি। এসব আপনি কি বলছেন? আমার বর আমাকে ছেড়ে যেতে না যেতেই আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আর তাছাড়া আমি আপনার থেকে কত বড়, আর আপনি কিনা আমাকে বিয়ে করতে চাইছেন? আরে এইটা আপনি কি বলছেন? আমি কি আপনাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছি নাকি? আপনার পরিবার আমার পরিবারের সাথে যা করেছেন তার বদলা নিতে আমি আপনাকে বিয়ে করতে চাইছি। আর আপনি যদি বিয়ে না করেন তবে আপনার এই যে ভাইটা আছে ওকেও মেরে ফেলবো। তখন ছেলেটা ভয় পেয়ে বলে, আপু, তুই ছেলেটাকে বিয়ে করে নে। কি বলছিস তুই? আমি ওই ছেলেকে বিয়ে করবো মানে? যার পরিবারের জন্য আমি আমার বড় পরিবারকে হারিয়েছি, তাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আর তাছাড়াও ও আমার থেকে 5 বছরের ছোট। সমাজ কি বলবে? সবাই আমাকে কথা শোনাবে। আপু, তুই যদি ওকে বিয়ে না করিস তবে ও আমাদের দুজনকে মেরে ফেলবে। মরার ভয়ে আমি ওই পাজি ছেলেকে বিয়ে করতে পারবো না, পুচকি ছেলে একটা। আপু, এই সময় অত কিছু ভাবলে হবে না, তুই ছেলেটাকে বিয়ে করে নে। ঠিক আছে, শুধুমাত্র তোকে বাঁচাতে আমি ওনাকে বিয়ে করতে রাজি। এই তো গুড গার্ল। এবারে কাজীকে ডাক, মিস্টার শাওন। জি ভাইয়া, ডাকছি। আপনি বসুন। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোর কাজ কর। একটু পর কাজে আসতেই আমি আর শিলা বিয়ে করি। হঠাৎ শিলার ফোনের দিকে আমার নজর পড়ে। ওর ফোনে অনেক কিছু থাকতে পারে, এই ভেবে সুযোগ বুঝে ফোনটা আমি নিয়ে নিলাম। তখন শিলা রেগে বলে, এ কি, আপনি আমার ফোন নিলেন কেন? বেশ করেছি, এবার দেখি আপনি আমার সাথে কি করে না যান। শিলাকে নিয়ে বাড়ি ফিরছি। শিলা তো বারবার ফোন নেওয়ার চেষ্টা করছে। শাওন আমাদের পিছে পিছে আসছে। আমি তাদের কিছু না বলে সামনে এগিয়ে যাই। শাওন আর শিলা আমাকে মারার চেষ্টা করে, কিন্তু পারে না। আমি শিলাকে নিয়ে বাড়ি আসি। শিলা আমাকে মেনে নেয়নি। সে সব সময় চেষ্টা করে ফোনটা নিয়ে আমাকে মেরে চলে যেতে। একদিন আমি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। শিলা এসে বলে, শুনুন, আমি আপনার সাথে থাকতে পারবো না, আমাকে যেতে দিন। তা বললে তো হবে না মিস শিলা। এত সহজে আমি কি করে আপনাকে যেতে দেব বলুন? আপনার পুরো পরিবার মিলে আমাকে অনাথ করে দিয়েছেন। আমার এই একাকী জীবনে একজনকে তো চাই, সেই একজন না হয় আপনিই হলেন। আমি আপনার একজন হতে পারবো না। আমি আমার বরকে খুব ভালোবাসি, আর আপনি একটা পিচ্চি, আমার সঙ্গে যায় না। সে এক সময় না হয় বাঁচতেন, আর আপনি আমাকে ভালোবাসবেন কি বাসবেন না সেটা তো সময় বলে দিবে। এখন আপনি শুধুই আমার। আর শুনুন, আমি অফিস যাচ্ছি, পালানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন আমার কাছে কিন্তু আপনার ফোন আছে। সো গুড গার্ল হয়ে থাকবেন। আপনি বাড়ি কখন ফিরবেন? কেন, আমি বাড়ি কখন ফিরবো সেটা জেনে আপনার কি? না মানে, এত বড় বাড়িতে আমি একা, যদি ভয় করে তাই বলছিলাম। তাহলে ভেবে দেখুন, আমার এই ভরা বাড়িকে আপনিও আপনার পরিবার ধ্বংস করে দিয়েছেন। আপনার ভাই যদি আমার বোনকে ধোকা না দিত, তবে তো এমন হতো না। আমি মানছি আমার ভাই আপনার বোনকে ধোকা দিয়েছে, তাহলে শুধুমাত্র তাকে শাস্তি দিতেন। আপনি আমার পরিবারকে কেন কেড়ে নিলেন? আমার ফোনটা দিন প্লিজ। না, সেটা তো দেওয়া যাবে না। বরং আপনি আমার জন্য রান্না করে রাখুন, অফিস থেকে ফিরে খাবো। আর হ্যাঁ, কিছু মেশাবার চেষ্টা করবেন না, কারণ খাবারটা আপনাকে আগে টেস্ট করাবো, তারপর আমি খাবো। সোহেল অফিস যায়। এদিকে শিলা সোহেলের জন্য রান্না করছে। হঠাৎ কোনো একটা আওয়াজ পেয়ে শিলা
লুকিয়ে পড়ে। সারাদিন অফিসের পর বাড়ি ফিরে এসে দেখে শিলা নেই। সোহেল এদিক ওদিক খুঁজছিল। শিলা, আপনি কোথায়? শিলা, শিলা। এভাবে কয়েকবার ডাকার পর শিলা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে, ভয়ে কান্না করতে করতে বলে, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বাড়িতে গুলি চলছিল, জানলার কাজ ভেঙে দিয়েছে। ঠিক আছে, আপনি একটু শান্ত হন। আমি কি করে শান্ত হব? আজ আমার যদি কিছু হয়েছে তো? অবশ্য আমার কিছু হলে তো আপনি খুশিই হবেন। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হয়ে বলুন কি হয়েছে। আপনি যাবার পর বাড়িতে হঠাৎ গুলির আওয়াজ হয়। আমাকে তো ফোনও দেননি যে কিছু হলে আপনাকে ফোন করে বলবো। ওকে সরি, আমি একটা ফোনের ব্যবস্থা করে দেব, তবে হ্যাঁ, চালাকি করার চেষ্টা করবেন না। আমি ফোনের কানেকশন আমার ফোনের সাথে করে রাখবো। এখন বলুন কি রান্না করেছেন। হ্যাঁ করেছি। শিলা আমাকে খেতে দেয়, খাবারটা আগে ওকে খাইয়ে তারপর আমি খাই। আমি ওকে একটা ফোন দিই। এভাবে বেশ কিছুদিন কাটে। শিলা ভালোভাবে আছে, এখন বেশি কিছু বলে না, হয়তো ঝড় ওঠার সংকেত। এদিকে আমি ইনভেস্টিগেশন করে জানতে পারি শিলার ভাই শাওন শিলাকেও আমাকে মারতে লোক পাঠিয়েছিল। আমি শাওনের কাছে গিয়ে বলি, শাওন, তুই আমাদের মারার জন্য লোক পাঠিয়েছিলি? হ্যাঁ, পাঠিয়েছিলাম, কারণ আমি চাই না আপনিও আমার আপু বেঁচে থাকুক। আরে, আপনার ভাইকেও আপুর পরিবারকে তো আমি প্ল্যান করে মেরেছি। কি বললি তুই? তুই সবাইকে মেরেছিস? হ্যাঁ, আমি। এখন আপু মরলেই আমার স্বপ্ন পূরণ হবে। মানে শিলা বললে তোর কি লাভ? আরে, আমারই তো লাভ। আপুর যত সম্পত্তি আছে সব আমার হবে। তাহলে তুই আমাকে মারতে চাস কেন? কারণ তুমি এখন আপুর পর। ভাই, তুমি মরলে তোমার সম্পত্তিও আমার হয়ে যাবে। তুই এই সম্পত্তির জন্য নিজের পরিবারকে মেরে ফেললি? আমি সম্পত্তির জন্য সব কিছু করতে পারি। আমি ভাবতেও পারছি না তুই এতটা নিজ। আমি মিথ্যে শিলাকে ভুল বুঝলাম। না, আমাকে শিলার কাছে ক্ষমা চাইতে হবে, তার আগে এই পিশাচটাকে শাস্তি দিতে হবে। সেদিন শাওনকে কিছু না বলে চলে আসি। বাড়ি আসতে শিলা আমার জন্য খাবার নিয়ে আসে। খেতে যাব, শিলা বলে, কি হলো সোহেল, আপনি আজ আমাকে খেতে না বলে নিজে খেয়ে নিচ্ছেন? আমি কিছু না বলে খেয়ে নিজের রুমে চলে যাই। তখন শিলা অবাক হয়ে মনে মনে ভাবে, কি হলো আজ ওনার? ওনাকে আজ অন্যরকম লাগছে। মনে হলো মন খারাপ। ওনার অফিসে কি কিছু হয়েছে? পরের দিন 9টা বেজে গেছে, তবুও আমি উঠছি না দেখে শিলা আবার রুমে আসে। এসে দেখে আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি। তখন শিলা আমাকে ডাকে, সোহেল, সোহেল, কি হলো আপনার? অফিস যাবেন না? কি হলো, উঠুন। সোহেল। বারবার ডাকার পরে যখন সাড়া পেল না, তখন আমার গায়ে হাত দিয়ে ওঠাতে আসে। আমার গায়ে হাত দিয়ে চমকে ওঠে। ও আল্লাহ, এ কি সর্বনাশ! ওনার তো জ্বরে কাপ পড়ে যাচ্ছে। এ তো বিশাল জ্বর। এখন কি করি? এত জ্বর দেখে কি করবে বুঝতে পারছে না। ডক্টরকেও ডাকতে পারবে না, কারণ ফোন নম্বর একটাই নম্বরে সেট করা, আর সেটা আমার। তাই বাধ্য হয়ে আমার কপালে জলপট্টি দিতে থাকে। প্রায় 4-4.5 ঘন্টা পর আমার হুঁশ ফিরে আসে। চোখ মেলে দেখি শিলা আমার পায়ের কাছে বসে আছে, আমার কপালে জলপট্টি। আমি নড়ে উঠতে শিলা উঠে পড়ে বলে, আপনি ঠিক আছেন? আপনি এখানে কেন? আর আমার কি হয়েছিল? আপনার খুব জ্বর এসেছিল। ও আচ্ছা। এখন আপনি ঠিক আছেন। মনে হচ্ছে অনেকটা ভালো, থ্যাংক ইউ। ইটস ওকে। এটা আমার কর্তব্য। আপনি আমার বর। আপনার সেবা করাই আমার ধর্ম। আপনি মানেন আমি আপনার বর? আমার মানায় না মানায় কি যায় আসে? যেটা বাস্তব সেটাই করেছি। আপনার সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন আপনার সেবা করা আমার ধর্ম। আমি মনে মনে বলি, হ্যাঁ, আপনি আপনার ধর্ম পালন করেছেন, এবার আমি আমার ধর্ম পালন করব, ওই শাওনকে জেলে দিয়ে আর আপনাকে মুক্তি দিয়ে। আচ্ছা শুনুন, আমি এখন একটু বেরোবো। এখন আপনি কোথাও যেতে পারবেন না। আপনার শরীর ভালো নয়। আমি ডক্টর দেখাতে যাব। না, আপনি ডাক্তারকে বাড়িতে ডেকে নিন। এই অবস্থায় আপনি বাড়ির বাইরে যেতে পারবেন না। আমি ঠিক আছি, আপনি ভাববেন না। আপনি ভয় পাচ্ছেন ডক্টর এলে আমি ওনাকে কিছু বলে দিই কি না? আপনি ভাববেন না। ডক্টর এলে আমি ভেতরেই থাকবো। ডক্টর আমাকে দেখবে না। তবুও আপনি ডক্টরকে ডাকুন, আমি বাইরে যাব না। আজ কেন জানি এই প্রথম ওনার কথা শুনতে আমার খুব ভালো লাগছে। তাই আর কিছু না বলে ডক্টরকে ফোন করে আসতে বলি। কিছুক্ষণ পর ডক্টর এলো, কিন্তু শিলা তার কথা রেখেছে, সে বাইরে আসেনি। ডক্টর চেক আপ করে চলে গেল। শিলা আমার জন্য খাবার এনে নিজে প্রথমে খেয়ে তারপর আমাকে খাইয়ে ওষুধ খাওয়ালো।
ওনার কেয়ার করা, আমার প্রতি ওনার দায়িত্ব সব কিছু আমার কাছে ভালো লাগতে শুরু করেছে। ওনার প্রতিটি জিনিস আমার ভালো লাগতে শুরু করে। ওনাকে হারানোর ভয় আমাকে ঘিরে ধরেছে, কিন্তু যখন মনে হলো উনি তো আমাকে চায় না, উনি ওনার বরকে ভালোবাসে, কথাটা ভেবে মন খারাপ হয়ে গেল। 3 দিন পর সুস্থ হয়ে শাওনকে জেলে পাঠায়। শাওন পুলিশে যাওয়ার সময় বলে, হ্যাঁ, আপনি আমার সঙ্গে ঠিক করেননি। আমি আপনাকে ও আপুকে ছাড়বো না। ঠিক আছে, আগে তো জেল থেকে বার হয়ে আয়, তারপর না হয় আমাকে ওই শিলাকে শাস্তি দেওয়ার কথা ভাববি। বলেই আমি বাসার দিকে আসি। আজ আমি অনেক শান্তি পেলাম। বাড়ি আসতে শিলা আমাকে দেখে বলে, আজ অফিসে যাননি, এত জলদি বাড়ি ফিরে এলেন যে? হুম, আজ অফিস ছুটি, তাই বাড়ি ফিরে এলাম। কি আছে খেতে দিন। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমার সামনে শিলা দাঁড়িয়ে আছে। আমি লোকমা তুলেছি মুখে নেব, এমন সময় শিলা বলে ওঠে, কি হয়েছে আপনার? কি হবে? আপনি আমাকে না খাইয়ে খেয়ে নিচ্ছেন যে আগে থেকে? কালও আপনি আমাকে না খাইয়ে নিজেই খেয়ে নিয়েছিলেন। কি হয়েছে আপনার বলেন তো? কিছু না, আপনি বসে খেয়ে নিন। আমার কথা শুনে শিলা খালি অবাক হয়ে যাচ্ছে, মাথায় কিছুই ঢুকছে না। আমি শিলার দিকে ধ্যান না দিয়ে খেয়ে নিজের রুমে যাই। গিয়ে একটা চিঠি লিখি। শিলার চোখের আড়ালে চিঠি ও ফোন শিলার রুমে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাই, কারণ আমি নিজের মুখে শিলাকে চলে যাওয়ার কথা বলতে পারবো না, আর নিজের চোখে দেখতেও পারবো না। তাই কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাই। অনেক রাত করে বাড়ি ফিরি। আজ প্রথম বিয়ার খেলাম, কারণ বাড়ি ফিরে শিলাকে না দেখলে অনেক কষ্ট হবে, আর সে কষ্ট আমি সহ্য করতে পারবো না। আজ বারবার শিলার কথা মনে হচ্ছে। আমি যে নিজের অজান্তেই শিলাকে ভালোবেসে ফেলেছি। বাড়ি এসে ঘুমিয়ে পড়ি। রাতের কথা আমার আর মনে নেই। সকালে শিলার ডাকে আমার ঘুম ভাঙে। এই, তুমি এখনো ঘুমিয়ে থাকবে? ওঠো, অনেক তো বেলা হলো, অফিস যাবে না? কি হলো? শিলার কথায় আমি ধরপড় করে উঠে পড়ে বলি, শিলা, আপনি আপনি এখনো এই বাড়িতে কেন? আপনি যাননি? আমি আবার কোথায় যাব? আর কেন? এটা আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। তোমার কি হয়েছে বলো তো? কাল রাতের কথা তোমার কিছু মনে নেই? মানে কালকের কথাই তো বলছি। আপনি কাল আপনার ফোন আর একটা চিঠি পাননি? আপনি না আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন? হ্যাঁ, একসময় আমি তোমাকে ও তোমার এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তখন তো যেতে দাওনি। আর এখন যখন সব ঠিক হয়েছে, তখন তুমি আমাকে চলে যেতে বলছো? মানে এসব আপনি কি বলছেন? আর আপনি আমাকে তুমি করেই বা কেন বলছেন? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তোমার কাল রাতের কথা কিছু মনে পড়ছে না? অবশ্য মনে পড়বে কি করে, রাতে যেভাবে মাতাল হয়ে বাড়ি এসেছিলে। কাল রাতে কি হয়েছিল? কাল রাতে আমার তো কিছুই মনে পড়ছে না। একটু জোর দিয়ে ভাবো, দেখবে সব মনে পড়ে গেছে। আমার কিছুই মনে পড়ছে না। আমি প্রথম মদ খেয়েছি, তাই পুরোই ব্ল্যাঙ্ক, কিছুই মনে পড়ছে না। আপনি প্লিজ বলুন। তবে শোনো, কাল রাতে কী হয়েছিল। তুমি বাইরে চলে যাওয়ার পর বাড়ির কাজ শেষ করে নিজের রুমে গিয়েছি। আমি আমার ফোনটা দেখতে পাই, ফোন পেয়ে আমি খুব খুশি, আর সাথে আমি চিঠিও পাই। চিঠিটা পেয়ে পড়ি, গতকাল রাত উনি আমার ফোন আমাকে ফিরিয়ে দিচ্ছেন। উনি তো আমার হাতেই দিতে পারতো, আমাকে না বলে এখানে রাখছেন কেন? এটা আবার কি চিঠি? দেখি তো। ডিয়ার শিলা, আমি আপনার ফোন আপনাকে ফিরিয়ে দিলাম এবং আপনাকেও মুক্ত করে দিলাম। আপনি আপনার বাড়ি যেতে পারেন। এতদিন আপনি যেতে চেয়েছিলেন, আমি আপনাকে যেতে দিইনি। তখন আপনার উপর রাগ ছিল, কিন্তু এখন আর রাগ নেই, কারণ আমি জানতে পেরেছি আমার পরিবার ও আপনার পরিবারকে প্ল্যান করে মার্ডার করেছে শাওন। তাই শাওনকে আমি শাস্তি দিয়েছি। আর এতদিনে শাওনের ভয়ে আপনাকে আমার বাড়ি থেকে যেতে দিইনি। তখন যদি আপনাকে যেতে দিতাম, তবে শাওন আপনাকেও মেরে ফেলতো, আর সেটা আমি সহ্য করতে পারতাম না। কারণ আমার মনের কোথাও না কোথাও আপনার জন্য অনুভূতি আছে, আর তাই আমি আপনাকে হারাতে চাইনি। আজ শাওন জেলে, আপনি এখন বিপদমুক্ত। আপনি ফিরে যান, আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন। এতে আপনার অযোগ্য বর সোহেল। এইসব ষড়যন্ত্রের মূল শাওন। শাওনের জন্য আমি ও উনি আমাদের পরিবারকে হারিয়েছি। আমি কি ভুল করেছি? আজ উনি ফিরলে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর আপনি এসেছেন? এ কি, আপনি মদ খেয়ে এসেছেন? আমি খেয়ে এসেছি, কারণ আমি আপনার চলে যাওয়া দেখতে পারবো না, তাই খেয়ে এসেছি। কিন্তু আপনি এখনো এখানে কেন? ও, আমি মনে হয় স্বপ্ন দেখছি।
স্বপ্ন নয়, সত্যি আমি আপনাকে ছেড়ে যাইনি। আপনি জাননি, কিন্তু কেন? আমি তো আপনাকে যেতে বলেছি। আপনি তো নিজের মুখে বলেননি। ঠিক আছে, এখন বলছি চলে যান। কিন্তু এখন যে বড় দেরি হয়ে গেছে। মানে কি বলছেন আপনি? কিছু না, আপনি আসুন, খেয়ে নিন। আমাকে খাবার দিতে গিয়ে হাত থেকে প্লেট পড়ে শিলার পা কেটে যায়। শিলা চিৎকার করে ওঠে। আমি গিয়ে শিলাকে ধরে সোফায় বসে পায়ে মলম লাগিয়ে দিচ্ছি। আর তখনই শিলা বিড়বিড় করে বলে, আই লাভ ইউ সোহেল, আমি আপনাকে ভালোবাসি। কথাটা আমার কানে লাগে। তখন আমি বলি, কি বললেন শিলা? আপনিও আমাকে ভালোবাসেন? মানে আপনিও কি আমাকে ভালোবাসেন? তাহলে বলেননি কেন? ভয় করছিল যদি আপনি মেনে না নেন, তাই মনের কথা মনেই রেখে দিয়েছি। আমি আপনাকে ভালোবাসি বলে আপনার চিঠি পাওয়ার পরও আমি যাইনি। থ্যাংক ইউ শিলা। তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এই আমি তোমাকে তুমি করে বলছি, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আই লাভ ইউ সোহেল। আই লাভ ইউ শিলা। আজকের দিন এবার মনে পড়েছে তোমার? এবার একটু একটু মনে পড়েছে। শিলা, এভাবে সারা জীবন থাকবে তো আমার পাশে? থাকবো, যতদিন বাঁচবো তোমার সাথেই বাঁচবো। এখন উঠে ফ্রেশ হয়ে নাও, অফিস যাবে না? না, আজ অফিস যাব না। আজ তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। তুমি এই বাড়িতে আসার পর তোমাকে নিয়ে কোথাও যায়নি। এবার তোমাকে নিয়ে ঘুরতে যাব। বলো তুমি কোথায় যেতে চাও? তুমি যেখানে ভালোবেসে নিয়ে যাবে আমি সেখানেই যাব। ওকে, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হই। শিলা রেডি হয়, আমিও রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ি। পার্কে ঘুরলাম, ও ফুচকা খেলো। তারপর দুজনে মুভি দেখলাম। মুভি দেখে দুজনে বাড়ি ফিরছি। এমন সময় শিলা বলে ওঠে, সোহেল, আরব, ওই যে আরব। কি বলছো? আরব কে? আরব, আরব আমার প্রথম স্বামী, যার সাথে আমি 2 বছর সংসার করেছি। শিলার মুখে আরবের কথা শুনে ঝটকা খেলাম। শিলা যদি তার প্রথম পরের কাছে ফিরে যেতে চায় তবে আমার কি হবে? আমি যে শিলাকে বড্ড বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? কি হলো, কি ভাবছো তুমি? দেখো না ও কোথায় গেল। শিলার কথা পুরো এলাকা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আরবকে খুঁজে পেলাম না। বাড়ি ফিরে এলাম, আমার মন খারাপ। আরব যদি সত্যিই ফিরে আসে তবে কি শিলা আমাকে ছেড়ে দিবে? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ শিলা এসে বলে, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি আরবের কাছে ফিরে যাব। পারলে তুমি আমাকে ভুলে যেও। এইসব তুমি কি বলছো? তুমি তো আমাকে ভালোবাসো, তবে আমাকে ছেড়ে কেন যেতে চাইছো? না সোহেল, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমি তো শুধু ভালোবাসার অভিনয় করেছি, যাতে তুমি আমাকে ঘরের বাইরে নিয়ে যাও আর আমি আমার প্ল্যান সাকসেস করতে পারি। মানে কাল রাতে যা হলো সব তোমার কাছে মিথ্যা? আরে কাল মদ খেয়ে এসেছিলে বলেই তো নাটকটা সাজাতে সক্ষম হয়েছি, না হলে তো তুমি বিশ্বাস করতেই না। মদ খেয়েছিলে, তোমার কিছুই মনে ছিল না, তাই আমার কাজটা সহজ হয়ে গেছে। তাহলে আমি যখন ফোন ও চিঠি লিখে যেতে বললাম তখন কেন গেলে না? হ্যাঁ, তুমি চিঠি লিখে যেতে বলেছিলে, তাতে তুমি হয়তো একটু কষ্ট পেতে, কিন্তু তুমি আমাকে যে কষ্ট দিয়েছিলে এই 6 মাস, তার প্রতিশোধ আমি নেব না? তাই তো তোমার বিশ্বাস নিয়ে তোমাকে আঘাত করে তবে যেতে চেয়েছি, যাতে তুমি তিলে তিলে শেষ হও। তুমি এভাবে আমার উপর প্রতিশোধ নিলে? হ্যাঁ, তাই নিলাম। তুমি তক্তে তক্তে মরবে আর আমি তোমাকে দেখে হাসবো। আমি চলে যাচ্ছি, বাই বাই। আমি চিৎকার করে উঠি, শিলা তুমি আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচবো না। তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না শিলা। শিলা দাঁড়াও শিলা। আমার চিৎকার শুনে শিলা ছুটে এসে বলে, এই তুমি এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? কোনো বাজে স্বপ্ন দেখেছো? হ্যাঁ সত্যি তো, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন যদি সত্যি হয়, শিলা যদি আমাকে ছেড়ে সত্যিই চলে যায়। বিছানায় বসে কথাটা ভাবছি, তখন শিলা আবার বলে, কি হলো, কি ভাবছো? আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো? হ্যাঁ, যে তুমি অমর করে চিৎকার করছো? না মানে স্বপ্ন দেখছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আরবের কাছে। বোকা ছেলে, আমি তোমাকে ছেড়ে যাবো কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কি করে ভালো থাকবো? তাহলে ওই স্বপ্ন দেখলাম যে? বোকা, স্বপ্ন কি সত্যি হয় নাকি? স্বপ্ন তো স্বপ্নই, যার বাস্তবে কোনো রূপ নেই। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমাকে ছেড়ে আমি কি ভালো থাকতে পারি? তুমি যে বললে আরবকে দেখেছো, তুমি ওর কাছে ফিরে যেতে চাও না? না, চাই না। কেন জানো? কেন? কেন কি? ও আরব নয়। তাহলে ও কে? ও
ও আরবের যমজ ভাই অর্জুন। তুমি যে কাল বললে ও আরব। আমি ভুল করে বলেছি, কারণ হঠাৎ ওকে দেখে আরবের কথা মনে পড়ে। তারপর বাড়ি ফিরে শান্ত মনেই ভাবছি। হঠাৎ অর্জুন আমাকে ফোন করে। আমি আমার ফোনটা চালু করেছিলাম, তাই ও ফোন করতে পারে। বুঝতে পারলাম। তুমি সত্যি বলছো নাকি আমাকে শান্ত করার জন্য বলছো? আমি সত্যিই বলছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি ভয় পেও না। আই লাভ ইউ। আমি শুধু তোমার, আর তুমি আমার। আই লাভ ইউ টু শিলা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কখন আমাকে ছেড়ে চলে যেও না। শিলা আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। শিলা, তুমি সারা জীবন এভাবে আমাকে তোমার সঙ্গে মিশিয়ে রেখো। কোথাও যেও না, কোথাও যেতে দিও না। এভাবে দুজন দুজনকে ভালোবেসে পাশে থাকতে চাই। থাকবো, আমরা এইভাবেই একে অপরের পাশেই থাকবো। আচ্ছা, তুমি তুমি কি করে জানলে যে শাওন সব করেছে? শাওন নিজের মুখে সব স্বীকার করেছে। আচ্ছা, বুঝলাম, কিন্তু আমার একটা ডাউট লাগছে। শাওনের পক্ষে একা এত বড় কাজ করা তো সম্ভব নয়। আমি যেদিন শাওনকে ওখানে দেখে সন্দেহ হয়েছিল, শুধু ওর উদ্দেশ্য বুঝতে পারিনি বলেই নাটক করেছিলাম। আমি শিওর ওর সঙ্গে এমন কেউ আছে যে ওকে সাহায্য করছে। শিলার মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। ও কি বলতে চায়? শাওনের একার পক্ষে এসব করা সম্ভব না, তাহলে ওকে কে সাহায্য করেছে? আমি কিছু ভেবে না পেয়ে শিলাকে বললাম, শিলা, তুমি কি বলতে চাইছো? আমার মনে হচ্ছে শাওনকে সামনে রেখে অন্য কেউ গুটির চাল দিচ্ছে। এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নম্বর। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে। মিস্টার সোহেল, কি ভেবেছিলেন আমাকে জেলে দিয়ে আপনি শান্তিতে থাকবেন? এটা আর হলো না। আমি যখন বাইরে এসেছি তখন আপনার ও আপুর উল্টো গোনা শুরু। হাসালি, তুই আর আমাদের ক্ষতি চেষ্টা করে দেখ। আমি বেঁচে থাকতে তুই আমার ও আমার শিলার কোনো ক্ষতি করতে পারবি না। বলেই আমি ফোনটা কেটে শিলার দিকে তাকাই। শিলা মুখে একটা হাসি এনে আমাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ সোহেল। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে তোমার জীবনে নিয়ে আসার জন্য। সেদিন যদি তুমি আমাকে জোর করে বিয়ে না করতে, তাহলে আমি জানতামই না যে কি হতো। হয়তো এই শাওন আমাকে মেরেই ফেলতো। চিন্তা করো না জান, আজকের পর তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। জান, একটা কথা বলবো, রাগ করবে না তো? হ্যাঁ বলো, কি কথা? আর রাগ করার কি আছে? তোমার পরিবারের কেউ মরেনি, আর না আমার পরিবারের কেউ। এমনকি শাহিদ বা আমার বোন সবাই সুস্থ শরীরে আছে। এর মানে কি আরব মানে তোমার আগের হাজবেন্ড? ও কি তবে বেঁচে? আমার কথা শেষ হতে না দিয়ে শিলা বলে, না, আরব বেঁচে নেই। আরব সত্যি সত্যিই মারা গেছে, আর ওকে আমি নিজে হাতেই মেরেছি। এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। শিলার কথায় আমি চমকে উঠি। এসবও কি বললো? সবাই সুস্থ আছে মানে? তখন আমি আবার ওকে বললাম, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে ওই দিন বিয়ে বাড়িতে ওই লাশ আর রক্ত ওসব কি ছিল? আর আরবকে তুমি নিজে মেরেছিলে মানে কি? সব বলছি, মাথা ঠান্ডা করে শোনো। সরি এতদিন তোমাকে সত্যিটা না বলতে পারার জন্য। আচ্ছা, কি হয়েছে আগে বলো। তুমি আমার আসল পরিচয় জানো না। আমি একজন আন্ডার কভার পুলিশ অফিসার। আমি একটা সিক্রেট মিশন চাই। সেই মিশন সাকসেস করতে গিয়ে আমি সবার চোখে মাফিয়া কুইন হই। সবাই মাফিয়া কুইন শিলার নাম শুনলে ভয়ে কাঁপত। ওখানে আমার ডান হাত ছিল আরও। ওর কাজ আমার খুব ভালো লাগতো। সেই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। একদিন আরবও আমাকে প্রপোজ করে। আমিও ওকে পছন্দ করতাম, তাই প্রপোজ অ্যাকসেপ্টও করলাম। দুজনে কাবজি অফিসে গিয়ে বিয়েও করলাম। তারপর কি এমন হয়েছিল যে যাকে ভালোবেসে বিয়ে করলে তাকেই নিজের হাতে মারলে? কারণ ছিল তাই মেরেছে। সেই কারণটাই তো জানতে চাইছি। আমি গোপন সূত্রে খবর পাই তুমি নাকি মাফিয়া কিং একে। আমি আরবের মুখে শুনেছিলাম তোমার কথা, তাই তোমাকে অ্যারেস্ট করার জন্য তোমার কাছাকাছি থাকতে হতো। মনে আছে আমাদের ফার্স্ট মিটিং? মনে আছে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন একটা মেয়ে আমার মাথায় ছাতা ধরে। ওটাই ছিল আমার প্রথম চাল, তোমার কাছাকাছি আসার। আমাকে দেখে তোমার কি হয়েছিল মনে আছে? মনে আছে। আমি তার দিকে না তাকিয়ে বলেছিলাম থ্যাঙ্কস। বলেই মাথাটা তুলে তাকাতেই আমি দুটো চোখের মায়ে আটকাই। আমি যখনই বিভোর হয়ে মেয়েটাকে দেখছিলাম তখনই মেয়েটা বলে, অতীত। আরে থ্যাঙ্কস বলতে হবে না। আপনি বৃষ্টির জন্য ভিজে কোথায় যাচ্ছিলেন? কোথাও দাঁড়িয়ে তো যেতে পারতেন। মেয়েটার কথায় আমার ঘোর কাটে।
আমি অন্য জগৎ থেকে বেরিয়ে এসে বলি, আসলে মিস, আমার একটা জরুরি কাজ আছে, সময়ের মধ্যে পৌঁছাতে না পারলে সমস্যা হবে। কি এমন কাজ যে পানিতে ভিজেই যেতে হচ্ছে? আছে একটা কাজ, থ্যাঙ্কস ছাতা দেওয়ার জন্য। বলে মেয়েটাকে ভাবনার মধ্যে রেখেই আমি চলে গেলাম। মেয়েটা দাঁড়িয়ে ভাবে, আমি জানি আপনার জরুরি কাজ মিস্টার সোহেল, এত নিজেকে লুকাবেন? আমি যদি আপনাকে এজেলের ভাত না খাওয়াই তাহলে আমার নামও এসিপি শাহানা আলম শিলা না। বলেই শিলা সেখান থেকে বাসায় যায়। বাসায় গিয়ে এমন একটা কথা শুনবে ভাবতে পারেনি। শিলা বাসায় যেতেই শিলার বোন সাইমা বলে, আপু, তোকে একটা কথা বলতাম। হ্যাঁ বল, কি বলবি? তুই তো তোর পছন্দের ছেলেকে বিয়ে করেছিস, তাহলে আমি কেন পারবো না আমার পছন্দে বিয়ে করতে? বোনের মুখে এমন কথা শুনে শিলা কিছু একটা ভেবে বলে, ছেলেকে নাম কি আর বাসা কোথায়? তুই কি করে বুঝলি আমার পছন্দের কেউ আছে? পছন্দের কেউ না থাকলে এই কথা বলতিস না। এখন বল ছেলেটাকে। ওর নাম সাহিদ, উত্তরপাড়ায় ওদের বাসা। বুঝলাম, ঠিক আছে, আমি খবর নিয়ে আব্বু আমাকে বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। কথাটা বলেই শিলা নিজের রুমে গিয়ে আরবকে কল করে বলে শাহিদের ব্যাপারে খোঁজ নিতে। আরব জানায় শাহিদ ডেভিল কিং সোহেলের ভাইয়া। তখন শিলা মনে মনে একটা ডেভিল হাসি দেয়। পরের দিন তার আব্বু আম্মুর কাছে গিয়ে জানায়, আব্বু আম্মু, আমার আপনাদের সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা আম্মু? বলো, শুনছি। আম্মু, বোনের বিয়ের জন্য একটা পাত্র দেখেছি, খুব ভালো ছেলে, ভাবছি ওখানেই বোনের বিয়ে দিব। তুই যখন বলছিস তখন নিশ্চয়ই ভালোই হবে। ঠিক আছে, তাহলে কবে যাবি ওই বাসায়? আমরা আগে যাব না, ওরা যেহেতু ছেলেপক্ষ সেহেতু ওরাই আগে আসবে, আমি ব্যবস্থা করছি। ওকে, তাই হোক তবে। শিলা তার আব্বুর সঙ্গে কথা বলে বোনের কাছে গিয়ে বলে, মনু, রুমে আছিস? হ্যাঁ আপু, ভিতরে আয়। শিলা দরজা ঠেলে ভিতরে গেল। সাইমা ফোনে কথা বলছিল। ফোনটা সাইডে রেখে শিলাকে বেডে বসতে বলে। শিলা গিয়ে বেডে বসে। তারপর সাইমার দিকে তাকিয়ে বলে, বস, তোকে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ আপু, বল, কি বলবি? শাহিদ ভাইয়ের সাথে কথা বলেছি। এইবার সাইমা তার আপুর কথা শুনে একটু লজ্জা পায়। ইতস্তত করে কি করবে বুঝতে পারছে না। এমন সময় শিলা আবারও প্রশ্ন করে, কি হলো বল, ভাইয়ের সাথে কথা হলো? আসলে মানে কথা বলছিলাম, কিন্তু ওসব। ভাইকে কল লাগা, আমি ভাইয়ের সাথে কথা বলতে চাই। কি কথা বলবি আপু? তোর সামনেই বলবো, তখন শুনতে পাবি, এখন কল লাগা। এবার আপুর কথা শুনে সাইমা সাইদকে কল লাগায়। ফোনটা স্পিকারে রেখেই কল লাগায়। কয়েকবার রিং হবার পর সাইদ কল রিসিভ করে বলে, হ্যালো ডার্লিং, বলো। ফোন ধরেই যে সাইদ ডার্লিং বলে সম্বোধন করবে এটা সাইমার জানা ছিল, কিন্তু শিলার জোড়াজুড়িতে ভুলে গিয়েছিল। সাইদের ডার্লিং বলাই সাইমা লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে নেয়, কি বলবে বুঝতে পারে না। ওদিকে সাইদ যেন থামার নাম নিচ্ছে না। শিলারও এবার লজ্জা লাগছে। কোনো রকম নিজেকে সামলে নিয়ে এবার সাইমার দিকে তাকিয়ে বলে, তোরা কথা বল, আমি আসছি, কাল কথা বলবো। এ পর্যায়ে শিলার ভয়েস শুনে সাইদ অবাক হয়ে যায়। সে চুপ হয়ে যায় আর আস্তে করে প্রশ্ন করে, সেই তো তোমার আপু আছে। সরি, আমি আসলে ওই। সাইদ থতমত খাচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। আবারও কোনো রকম বলে, সেই কিছু বলছো না কেন? এবার সাইমা মাথা নিচু করে আস্তে করে বলে, আসলে আপু আপনাকে কিছু বলতে চায়। কি বলবেন আপু? জানি না তো, আপনি কথা বলুন। বলে সাইমা শিলার হাতে ফোন দেয়। শিলা কি করবে বুঝতে না পেরে ইতস্তত করে বলে, আসলে ওই আপনার সঙ্গে কিছু কথা বলতাম। সাইদ শিলার আওয়াজ পেয়ে আস্তে করে বলে, হ্যাঁ বলুন না আপু, কি বলবেন? বলছি, আপনি আমার বোনকে সত্যি ভালোবাসেন তো? বাসি আপু। ওর জন্য কি করতে পারবেন ভাইয়া? ওকে পাওয়ার জন্য যা বলবেন সব করতে পারবো। ওকে, আপাতত তেমন কিছু করতে হবে না, শুধু আপনার পরিবারের সদস্যদের নিয়ে আমাদের বাসায় আসুন। সাইদ এ কথা শুনে একটু অবাক হয়। কি বলবে বুঝতে পারে না। সে তো সাইমাকে ভালোবাসে, কিন্তু এখন ও তো নিজের পরিবারের কাউকে তো কথাটা বলে হয়ে ওঠেনি। সে একটু চুপ থেকেই বলে, কবে আসতে হবে আপু? আপনি আপনার পরিবারের কাউকে বলেননি আমার বোনের কথা? না আপু, আমি এখনো বলিনি। তবে আপনি যখন বলছেন তখন আমি আমার পরিবারকে জানাতে চাই।
ওকে, আপনি যদি সত্যি আমার বোনকে ভালোবাসেন আর ওকে আপনার জীবনসঙ্গী করতে চান, তবে আপনি আপনার পরিবারের সবাইকে জানান আর তাদের নিয়ে আমাদের বাসায় আসুন। ওকে আপু, আমি ব্যবস্থা করছি। শাহিদ কল রেখে দেয়। সাইমা শিলার এমন কথা শুনে অবাক হয়, সাথে খুশিও হয়। সাইমা শিলাকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, থ্যাংক ইউ আপু, আমাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার জন্য। ওকে, আমার যতটুকু করার ছিল আমি করেছি, বাকিটা তুই কর। ওরা যেন এ বাসায় এসে কথা বলার জন্য। ওকে, আমি দেখছি। শিলা নিজের রুমে চলে যায়। বিছানায় বসে একটা বাঁকা হাসি দেয় আর বলে, মিস্টার সোহেল, প্রস্তুত হন, এবার দেখবেন এই শিলা কী চিজ। আপনাকে যদি জেলের ভাত না খাওয়াই, আমার নামও শাহান আলম শিলা নয়। আপনার বিরুদ্ধে এক এক করে সব প্রমাণ আমি জোগাড় করব। আপনার এই মাফিয়াগিরি যদি না গোছাই, তো আমিও এসিপি শাহানাজ আলম শিলা নয়। এমন সময় শিলার হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে নজর দিয়ে দেখে ফোনের স্ক্রিনে কনস্টেবল ঝর্ণার নাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েটার কথা শোনা যায়। আমি কনস্টেবল ঝর্ণা। হ্যাঁ ঝর্ণা, কিছু বলার আছে? হ্যাঁ ম্যাম, একটা খবর দেওয়ার আছে। ওকে বলো, কি কথা বলবে? ম্যাম, আজকেও একটা খুন হয়েছে। লোকটি ডেভিডের দলের। লোকটাকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। আচ্ছা, পুলিশ গেছে? জি ম্যাম, ডিএসপি স্যার কেসটা দেখছেন। শিলা ফোন রেখে আবারও একটা গভীর চিন্তায় ডুবে যায়। সে মনে মনে বলে, এই ডেভিডটাকে, ডেভিড কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। ডেভিড অনেকবার একে ধরিয়ে দেওয়ার প্ল্যান করেছে। ডেভিড আমাকেও কয়েকবার বাঁচিয়েছে, কিন্তু কেউ সামনে আসেনি আজ পর্যন্ত। কিন্তু আমি সেই মানুষটাকে একবার দেখতে চাই, যে দূরে থেকেও সব সময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করে গেছে। এসব কথা ভাবতে ভাবতেই শিলা ঘুমিয়ে পড়ে। পরের দিন শিলা লুকিয়ে হেডকোয়ার্টারে যায়। সেখানে গিয়ে ইনফরমেশন পায়। বাসায় আসতে সাইমা জানায় শাহিদ তার বাবা মা ও ভাইকে নিয়ে আসবে বিয়ের কথা বলতে। কথাটা শুনেই শিলার মুখে হাসি ফোটে, যেটা সাইমার চোখের আড়ালে। শিলা নিজের রুমে গিয়ে কিছু কাগজ দিয়ে চেক করছে। এমন সময় একটা ফাইলে চোখ আটকায়। ফাইল হাতে নিয়ে দেখে একে ও তার গ্যাংস্টারদের কাজের কিছু প্রমাণ। কাগজগুলো ভালো করেই চেক করেছিল শিলা। এমন সময় সেখানে আরব আসে। আরব শিলাকে কাগজ হাতে দেখে একটু অবাক হয়। শিলার রুমে আরবকে দেখে একটু ভয় পায়, কি বলবে বুঝতে পারে না। কোনো রকম নিজেকে সামলে নিয়ে আরবের কাছে দাঁড়িয়ে বলে, তুমি এখানে? হ্যাঁ আমি। এটা আমাদের রুম। আমাদের রুমে আমাকে কি পারমিশন নিয়ে আসতে হবে? না মানে তুমি কখন এলে? এই তো এলাম। কি করছো তুমি? কিছু না, ওই এমনি। এসব কিছু না, তুমি একা এসেছো? না, অর্জুন এসেছে। আচ্ছা, বাইরে চলো। আচ্ছা তুমি যাও, আমি একটু পর আসছি। আমি এগুলো গুছিয়ে আসি। আরে আমি গুছিয়ে। না, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি গুছিয়ে দেবো। তুমি চিন্তা করো না। এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে এসো। আমি একটু পরেই চাই। না, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে এসব গুছিয়ে রাখছি। আরব আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। শিলা দ্রুত হাতে ফাইলগুলো গুছিয়ে আরবের চোখের আড়ালে রাখে। তারপর আরব বেরিয়ে আসার আগে নিচে চলে যায়। অর্জুনের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর আরব এলো। শিলা জানায়, আরও তুমি কাল বাসায় থাকবে? কাল আমার একটা জরুরি কাজ আছে, আমি থাকতে পারবো না। ও, একটু থাকতে পারবে? না পারলে আমাকে এতবার বলতে হতো না, আমি থাকতাম। কিন্তু কাল কি আছে? কাল বোনের বিয়ের ব্যাপারে কথা বলতাম। আরব থাকতে পারবে না বলে অর্জুনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। সাইমা শাহিদের সঙ্গে কথা বলছে। শিলা নিজের রুমে গিয়ে সার্ভিস রিভলভারটা নিয়ে নেয়। তারপর নিচে এসে তার আম্মুকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় আবারও দেখা হয় সোহেলের সঙ্গে। সোহেল রাস্তার উল্টো পাশে কিছু গরিব অসহায় মানুষের সঙ্গে কথা বলছিল। শিলা এসব দেখে অবাক হয়। শিলা গাড়ি রাস্তার একদিকে রেখে অপেক্ষা করে। সোহেল এসে নিজের গাড়িতে উঠতে গেলে শিলা বলে ওঠে, শুনুন। আর আপনি এখানে? হ্যাঁ, এদিকে একটা কাজে এসেছিলাম, দেখলাম আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছেন। আসলে কি জানেন তো মিস, বড়লোকদের পাশে সবাই থাকে, কিন্তু অসহায় গরিব দুঃখীদের পাশে কেউ থাকে না। তাই আল্লাহ আমাকে যতটা তৌফিক দিয়েছে, আমি একটু চেষ্টা করি ওই অসহায় মানুষগুলোর পাশে থাকার। ও থ্যাঙ্কস। আজকালকের দিনে তো এমন মানুষ দেখতেই পাওয়া যায় না।
আমি কোনো নাম কামানোর জন্য এসব করি না, বা নিজেকে সবার কাছে বড় করার জন্য আমি চাই এসব অসহায় মানুষের পাশে থাকতে। সত্যি আপনার মতো মানুষ হয় না। শিলা কথাগুলো শুনে একটা তাচ্ছিলের হাসি দিয়ে মনে মনে বলে, নাটক তো ভালোই করতে পারেন মাফিয়া কিং একে, কিন্তু আমি যে ওইসব মানুষের মতো না, যে আমি আপনার এসব লোক দেখানো ব্যবহারগুলোকে গিলে খাবো। আমি শুধু প্রমাণ জোগাবো, তারপর বুঝিয়ে দেবো ভালো মানুষ দেখানো। কথাগুলো ভেবেই শিলা চলে যায়, শৈলও চলে যায়। পরের দিন শিলার বাসায় আয়োজন চলছে। এমন সময় শিলার আব্বু বলল, শিলা, আমার কাছে এসে বসো মামুনি। শিলা তার আব্বুর কথা শুনে তার বাবার পাশে গিয়ে সোফায় বসে। তার বাবা মাথায় হাত রেখে বলেন, মামুনি, কিছু হয়েছে? কি হবে আব্বু? মন খারাপ? না না আব্বু, মন খারাপ নয়, আসলে কাজের ব্যাপারে একটু ডিস্টার্ব। ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। মনু কোথায়? পার্লারের মেয়েরা এসেছে ওকে সাজাতে। ও আচ্ছা, আমি বোনের সঙ্গে একটু কথা বলে আসছি। আচ্ছা, যা। শিলা উঠে সাইমার রুমে চলে যায়। এমন সময় রান্নাঘর থেকে শিলার মা এসে বলেন, কই গো শুনছো? হ্যাঁ, বলো কি হয়েছে? বলছি যে শুধু মুরগি মাংস হলে হবে? মটন ও গরুর মাংস না দিলে কি মান থাকবে? আর সাদা তেলও কম পড়বে। তাই যদি আচ্ছা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। শিলার আব্বু তার বউয়ের সঙ্গে কথা বলে দোকানে যায়। ওদিকে শাহিদের বাসার লোক বেরিয়ে পড়ে। শাহিদ তার ছোট ভাইকে কল করে বলে, সোহেল, কোথায় তুই? আমি একটু কাছে আছি ভাইয়া, কিছু বলবে? তোকে কাল বললাম আজ মেয়ের বাসায় যাব, তারপর তুই কোথায় ঘুরছিস? তাড়াতাড়ি বাসায় আই, ওই বাড়ি যেতে হবে। ওকে ভাইয়া, আসি। বলেই ফোন রাখে। শাহিদ তৈরি হয়। সোহেল তার কিছু কাজ সেরে বাসায় আসতেই আধা ঘন্টা পর সবাই মিলে শিলার বাসায় পৌঁছয়। তাদের দেখে শিলার আপু এগিয়ে এসে তাদের নিয়ে সোফায় বসায়। তারপর শিলার মাকে ডেকে বলে, কই গো, শুনছো? হ্যাঁ বলো। বলছি ওনারা এসে গেছেন, চা পানির ব্যবস্থা করো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। শাহিদের বাবা মা কিছু লাগবে না বললেও শোনে না। একটু পর শরবত বানিয়ে নিয়ে আসে। সাইমা এসে সবাইকে সালাম দেয়, সবার হাতে শরবত দেয়। সাইদ শরবত নিয়ে গিয়ে দুজনের চোখাচোখি হয়। শিলা এসে সবার সঙ্গে পরিচয় করে শাহিদ বলে, আমার ছোট ভাই এখনো আসেনি, ও এলেই আমাদের পরিবার পূর্ণ হবে। বলতে বলতেই দরজায় কলিং বেলের আওয়াজ হয়। সাইদ বলে, ওই যে আমার ভাই এলো মনে হয়। আচ্ছা, আমি দেখছি, আপনারা বসুন। শিলা গিয়ে দরজা খুলে সামনে সোহেলকে দেখতে পায়। সোহেল ও শিলা দুজনকে দেখে অবাক হয়। সোহেল বলে ওঠে, আপনি এখানে? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে? আসলে আজ আমার ভাইয়ের এ বাড়িতে পাকা কথা, তাই আমি এখানে এসেছি। ও, আপনি দুলা ভাইয়ের ভাই? আমি ছিলাম সাইমা, আমার বোন আর সাইমারই পাকা কথা। ও আচ্ছা, বুঝলাম। আমি এখন কি ভেতরে আসতে পারি মিস শিলা? হ্যাঁ অবশ্যই, কেন নয়, ভিতরে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জি, থ্যাংক ইউ ভেতরে থাকার জন্য। শিলা সরে যেতেই সোহেল গিয়ে তার বাবা মায়ের পাশে বসে। সোহেলের ভাই শাহিদ সোহেলকে দেখে বলে, আমার খুব ভালো লাগছে আপু। তোরা তো লেট কেন হলো ছোট? আসলে ভাইয়া, আমার জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে পারিনি, সরি। তা বল, বিয়ের কথা কতদূর আলোচনা হলো? আমি মিস করে জানি না তো কিছু। না, এখনো বিয়ের কাজ শুরুই হয়নি, একটু পর কথাবার্তা ফাইনাল হবে। তুই ঠিক টাইমে চলে আসিস। থ্যাংক ইউ ভাই। আমি তো আরও আগে চলে আসতাম, বাট কাজটা অনেক ইম্পর্টেন্ট, চেয়েও আসতে পারিনি। এবার শিলা তার ফ্যামিলির সাথে সবার পরিচয় করায়। শাহিদা ও সবাইকে পরিচয় করিয়ে দেয়। শিলার মা নাস্তা নিয়ে বাহিরে আসে, সবাইকে খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে বিয়ের কথাবার্তা ফাইনাল করে। সোহেল শিলার কাছে গিয়ে বলে, মিস শিলা, আমরা তো বেআইন হয়ে গেলাম। হ্যাঁ সাদ ভাইয়া, যে আপনার ভাই সেটা তো জানা ছিল না। আচ্ছা, আপনি কি ভাবির বড় বোন? হ্যাঁ, আমি সাইমা থেকে 2 বছরের বড়, কিন্তু দেখলে মনে হয় সাইমা আমার থেকে বড়। হ্যাঁ, হয়তো ভাবি গোলমোলো আর আপনি পাতলা, তাই। হ্যাঁ তাই হবে। আচ্ছা, আপনি আপনার ভাইয়ের থেকে কত ছোট? ভাইয়া আমার থেকে 4 বছরের বড়। আচ্ছা বুঝলাম।
কি করেন আপনি? একটা কোম্পানিতে কাজ করি। গল্প করতে করতেই নাস্তা চলে আসে। সবাই নাস্তা করে বিয়ের দিন ঠিক করে বাসায় ফিরে যায়। শিলা আবারও একের ফাইল নিয়ে বসে। ফাইলগুলো চেক করতে গিয়ে এমন কোনো সত্য সামনে আসবে সেটা শিলা বুঝতে পারেনি। শিলা ঝর্ণাকে কল করে। ঝর্ণা কোথায় আছো? ম্যাম হেডকোয়ার্টারে আছি। আজ কি ড্রাগ পাচার হবে সেগুলো নিয়েই মিটিং হচ্ছে। আজ তো আপনি অফ নিয়েছিলেন, তাই স্যার আপনাকে জানায়নি। আচ্ছা ঝর্ণা, আমার কিছু কথা বলার আছে। ডিআইজি স্যার আছেন? না, উনি নেই। ও আচ্ছা, এই ড্রাগ ডিলারকে ধরার অর্ডার কাকে দিয়েছেন তুমি কি কিছু জানো? হ্যাঁ, ডিআইজি স্যার কেসটা এসপি স্যারকে দিয়েছেন। আচ্ছা, উনি কি এখন অফিসে আছেন? না, উনি আজ অফিসে আসেনি। ওনার সাথে যোগাযোগ করার। আমি স্যারের নম্বর পাঠিয়ে দিচ্ছি ম্যাম। ওকে দাও, আমার ওনাকে কিছু জানানোর আছে। ঝর্ণা শিলাকে নাম্বারটা দেয়। শিলা নাম্বার নিয়ে এসপিকে কল করে কয়েকবার রিং হবার পর এসপি কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? স্যার, আমি এসিপি শাহানা। আমার কিছু কথা বলার জন্য আপনার সঙ্গে দরকার ছিল। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমার কাছে কিছু ইনফরমেশন আছে মাফিয়া কিং একে নিয়ে। হ্যাঁ বলুন, কি জানতে পেরেছেন একের ব্যাপারে? স্যার, আমি আপনার মেল বক্সে এসব সেন্ড করে দেব। আর আমি একটা পারমিশন চাই। কি পারমিশন চান? স্যার, একে অ্যারেস্ট করার পারমিশন এবং ওকে শাস্তি দেওয়ার অর্ডার। আমি যেন ওকে শাস্তি দিতে পারি সেই অর্ডারটা আপনি দেন। ওকে, আমি ডিআইজি স্যারের সঙ্গে কথা বলে আপনাকে মেল করে দেব। থ্যাংক ইউ স্যার, আমার অনুরোধটা রাখার জন্য। কল কেটে দেয় শিলা। ফোনটাকে অন করে ভালো করে চেক করে নেয় এবং একের উপর রেগে বলে, তুই অনেক অন্যায় করেছিস। একে মাফিয়াকে খুব শীঘ্রই হচ্ছে এসিপি শাহানা আলম তোর পাপের সাম্রাজ্য ধ্বংস করতে আসছি আমি। খুব শখ না গরিব দুঃখীদের হক মেরে খাওয়ার, খুন করা, ধর্ষণ, নারীদের পাচার, ড্রাগস। তোর এই সব কুকর্মের প্রমাণ সব আমার কাছে। আমি নিজের হাতেই তোকে শাস্তি দেব মাফিয়া কিং একে। শিলা কথাগুলো বলেই তার বোন সাইমার কাছে রুমে যায়। সাইমার কাছে গিয়ে বলে, সাইমা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ আপু, বলো না, কি বলবে? বলছি একবার শাহেদ ভাইকে কল করে আমাকে দে, আমার কিছু কথা বলার আছে ভাইয়াকে বলে দিস বিয়েটা 2 দিন পর। এমন কথা শুনে সাইমা একটু অবাক হয়। সে শিলাকে কিছু বলতে যাবে তার আগেই শিলা আবারও বলে, না থাক, কল করতে হবে না। আমি একবার ওই তো শ্বশুরবাড়ি যেতে চাই। আমাকে ওই বাড়ির ঠিকানাটা দে না, যা বলার ওখানেই বলবো। আর হ্যাঁ, আব্বু আমাকে বলিস আমি বাসায় ফিরে ওনার সাথে কিছু কথা বলতে চাই। আপু, কিছু কি হয়েছে আমাকে বল। আমি শাহিদকে পাবো তো? আমি ওকে খুব ভালোবাসি। কিছু হবে না, তুই চিন্তা করিস না। তোরা শাহিদ ভাইয়ের বিয়ে হবে, মানে তোদের বিয়েটা হবে। এখন আমাকে জলদি ওই বাসার ঠিকানাটা দিয়ে আমাকে যেতে হবে, অনেক কাজ বাকি। শিলা সাইমার থেকে সাইদদের বাসার ঠিকানা নিয়ে আধা ঘন্টার মধ্যেই ওদের বাসায় পৌঁছে সোহেলকে পায় না। সাইদের বাবা ও মা এগিয়ে আসে। শিলা সাইদের বাবাকে বলে, আঙ্কেল, আমি কিছু কথা বলার জন্য আপনার কাছে এলাম। প্লিজ আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আমি একজন পুলিশ, তাই আমাকে কিছু কাজ করতে হবে। কাজ যার জন্য আপনাদের সাহায্যটা আমার খুব দরকার। একমাত্র আপনারাই পারেন আমাকে সাহায্য করতে। কথাগুলো শুনে সাইদ ও তার বাবা মা অবাক হয়ে শিলার দিকে তাকায়। শিলা কিছু কথা বলে বাসায় ফিরে এসে তার বাবা মাকেও সেই কথাগুলো বলে। বিয়ের দিন এগিয়ে আনা হয়। আজ সাইমা ও শাহিদের বিয়ে। যেদিন বিয়ে হবে সেদিন আরও বেশি শিলাকে বলে, কি হয়েছে সোনা, তুমি বিয়েতে এগিয়ে আনলে কেন? বিয়ে তো আরও 1 সপ্তাহ পর হওয়ার কথা ছিল। তাহলে এত জলদি কিসের জন্য? আমাকে কিছু বলবে? আরবের কথা শুনে শিলা চোখ লাল বর্ণ ধারণ করে সে নিজেকে যথাসম্ভব সংযত করে আরবের দিকে তাকিয়ে দীর্ঘ কণ্ঠে বলল, আরব, আমি আজকে একজন সন্ত্রাসবাদী, খুনি, চরিত্রহীন, লম্পট, ধর্ষক এবং নারী পাচারকারীর হেড মাফিয়া কিং একের খবর পেয়েছি। তাই তো আজকে এই বিয়ে এগিয়ে এলাম, যাতে ওই ধর্ষক পালাতে না পারে, পালাবার সুযোগ না পায়। শিলার মুখে এমন কথা শুনে আরব অনেকটা অবাক হয়, ঘামতে থাকে। মাথা দিয়ে ঘাম টপ টপ করে কপাল পেয়ে গালের মধ্যে দিয়ে নিচে পড়তে থাকে। তা দেখে শিলা একটা বাঁকা হাসি দিয়ে আরবকে বলে, বাহ আরব খান, এতটুকুতেই ঘেমে গেলেন? এখনো তো অনেক কিছু বাকি, সেগুলো দেখবেন না? আচ্ছা, তাদের ভয় পেয়ে গেলেন?
চলবে এভাবে ভয় পেলে? তো তুমি কি বলছো? আমি কেন ঘুমাতে যাব? সেই তো, তুমি কেন ঘামবে? তোমার তো ঘামার কথা নয়। ঘামবে তো একে। এর মানে এটা নয় তো? একে মানে আরব খান মানে তুমি? তুমি কি করে জানলে যে আমি ওই কি? তোমার মনে আছে সেদিন আমাদের বেডরুমে আমি কয়েকটা কাগজ পড়ে দেখেছিলাম? সেদিন আমি তো কাগজগুলো ঠিক করে পড়তেই পারিনি। পরে যখন কাগজগুলো পড়ে দেখেছিলাম না, তখন আমার কাছে সব ক্লিয়ার হয়ে যায়। একে মিন্স আরব খান, মাফিয়া কিং একে। আর কেউ নয়, তুমি নিজে। আর তুমি কিনা আমাকে এতদিন ভুল বুঝিয়ে এসেছিলে যে মিস্টার সোহেলি মাফিয়া কিং একে। তোমার কথা মতো আমি এতদিন ওনাকে ভুল বুঝিয়ে এসেছিলাম। আজ আমার কাছে সব ক্লিয়ার। আসল কালপ্রিট তো তুমি, আরব খান ওরফে একে। হ্যাঁ, আমি মাফিয়া কিং। ওকে, আমি এতদিন তোমাকে ভুল বুঝে এসেছি কারণ ওই সোহেল খান আমার পথের কাঁটা, আমার সব কাজ সব সময় বাধা দিয়ে এসেছে। আজ এখানে কোনো বিয়ে হবে না, আজ এখানে লাশ পড়বে ওই সোহেলের ফ্যামিলি, আর তোমার ফ্যামিলির কাউকে আমি বাঁচতে দিব না। আজ এখানে সবাই মরবে, অ্যান্ড তুমিও। বলেই আরব তার লোকজনদের ইশারা করে বাহিরে বেরিয়ে আসতে বলে। সবাই চারিদিকে দিয়ে বিয়ে বাড়িটা ঘেরাও করে গুলি করা শুরু করে। আরব যখন শিলাকে গুলি করতে যাবে তার আগে শিলায় আরবকে নিজের হাতে শ্যুট করে সবার অলক্ষ্যে। পলকের ব্যবধানে শিলা কান্নার অভিনয় করে আরবের লাশ নিয়ে এমন সময় শাওন এসে শিলাকে ধরে সান্ত্বনার সুরে বলে, আপু এসব কি হয়ে গেল? এসব বাইরের লোকজন কারা? শিলা শাওনকে দেখে অবাক হয়নি, কারণ শিলা জানে শাওন ও আরবের সঙ্গে ছিল, কিন্তু শাওনের উদ্দেশ্য জানতো না। তাই সেটা জানার জন্য অভিনয় কন্টিনিউ করে বলে, আরে শাওন, তুই এখানে কখন এলি? আর আর ওরা হচ্ছে সাইমার হবু শ্বশুরবাড়ির লোকজন। আর সাইমার বিয়ে ছিল। বিয়ে ছেলে তো বিয়ে বাড়ি এবং শ্মশানঘাটে পরিণত হলো। কেন অত লাশ, রক্ত, এসব কি আপু? সাইমার হবু শ্বশুরবাড়ির লোকজন এবং সাইমার হবু বর সাইমাকে ধোকা দিয়েছে, তাই ওই ফ্যামিলিকে আমরা মেরে ফেলেছি। তুই আমাদের পাশে থাকিস ভাই। থাকবো আপু, যারা আমাদের পরিবারকে আঘাত করবে তাদেরকে আমরা ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। তুই চিন্তা করিস না আপু। এরপরে ওখানে শাহিদের ভাই সোহেল আসে এবং শিলা তার লোকজনকে বলে সোহেলকে কেউ মারতে চায়। বাকি কি হয়েছে সেটা তো আপনারা প্রথমেই শুনেছেন। এবার আসি বর্তমান সোহেল এসব ঘটনা শুনে শিলাকে বলে, সব তো বুঝলাম, কিন্তু এটা বললে না আব্বু আম্মু আর তোমার পরিবারের সবাই কিভাবে নাটক করলো? সোহেলের প্রশ্ন শুনে এবার শিলা সোহেলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, বুঝলে না এখনো? আরে ওই যে বিয়ের আগের দিন তোমার বাসায় গেলাম, সেদিনই প্ল্যান করেছিলাম। তুমি ওই দিন বাসায় ছিলে না বলে তোমাকে প্ল্যানের মধ্যে নিতে পারিনি, কিন্তু আমি আমার প্ল্যান মতো শাওনকে ধোকা দিতে তোমাকেও মারার নাটক করি। তাহলে আমাকে বিয়ে করাটাও কি? না না, তোমাকে বিয়ে করার কোনো প্ল্যান ছিল না, ওটা তো তুমি বলতে বাধ্য করেছিলাম, শুধু শাওনকে বুঝতে দেব না বলে। আর প্ল্যানে তোমাকে বিয়ে করার কোনো কিছুই ছিল না, ওটা হুট করেই হয়েছে শাওনকে বোকা বানাতে। তবে তোমাকে থ্যাঙ্কস আমাকে তোমার জীবনে নিয়ে আসার জন্য। আমিও তো কখনো ভাবিনি আমার থেকে সিনিয়র কাউকে বিয়ে করব। কিন্তু সেদিন ওইখানে নিজের পরিবারকে অমন অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি, তাই তো রাগের বসে তোমাকে বাধ্য করে বিয়ে করতে। ভালো করেছো। যদি বাধ্য না করতে তাহলে কি তোমার মতো জীবনসঙ্গী পেতাম? এখন মনে হচ্ছে সেদিন তুমি তোমার বাসায় ছিলে না বলেই তোমার অভিনয় কাজে দিয়েছে, না হলে হয়তো শাওন কিছু সন্দেহ করতো। সেটা ঠিক বলেছো তুমি। আচ্ছা ওসব ছাড়ো, এখন বলো আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই কোথায়? আছে, ওনারা সবাই তোমার বাংলো বাড়িতে। কি, ওনারা সবাই আমাদের বাংলো বাড়িতে আছে আর আমি জানতেই পারিনি? সেটাই তো। একটা কথা কি জানো, শত্রুরা জানে আমাদের পরিবারের কেউ বেঁচে নেই। এখন ওদের চোখে তো সবাই মরেই গেছে। ওরা সব সময় আমারও তোমার উপরে নজর রেখেছে, তাই ওনাদের আমি আমার বাসায় রাখতে পারবো না আসলে। মানে আর তোমাদের বাসায় থাকলে কেউ জানবে না, সেই জন্যই। বুঝলাম, তোমার মাথায় অনেক ব্রেন। এখন চলো আমরা আমাদের আব্বু আম্মুর কাছে যাই। না, এখন যাওয়া সম্ভব না। শিলার কথা শুনে সোহেল অবাক হয়ে তাকিয়ে থাকে শিলার চোখের দিকে। শিলা যেন বুঝতে পারে সোহেলের চোখের ভাষা।
তাই সে সোহেলকে বুঝিয়ে বলে, দেখা যাক, এখন এই মুহূর্তে আমরা যদি আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করি তাহলে আমাদের শত্রুরা অ্যালার্ট হয়ে যাবে। ওরা আমাদেরকে প্রতিটা মুহূর্তেই ফলো করছে। আর ওরা যদি কোনোভাবে জানতে পারে আব্বু আম্মু ভাই বোন সবাই বেঁচে আছে, তাহলে ওরা ওদেরকে টার্গেট করে আমাদেরকে ফাঁসাতে চাইবে। তাই কিছুতেই ওদেরকে অ্যালার্ট হতে দেওয়া যাবে না। আর কয়েকটা দিন ধৈর্য ধরো, ওদেরকে জেল হেফাজতে পাঠিয়ে তারপর আবার আমরা সবাই আগের মতো একসাথে থাকবো, কথা দিলাম তোমাকে। সোহেল যেন শিলার কথা বুঝলো, তাই শিলার কথাই সায় দিয়ে বলল, ওকে বিবিজান, আপনি যা বলবেন তাই হবে। আমি যখন এতদিন না জেনে সব মেনে নিয়েছিলাম, আজ না হয় জেনে সব মেনে নিলাম। আমার পরিবার তোমার পরিবারের সুরক্ষার জন্য আরও কিছুদিন ওয়েট করে ওদেরকে সুস্থ রাখতে চাই। আর ওই শাওন, ওর যে হেড আছে, তার খবর যদি একবার পাই, তার যে কি হল করব তারা ভাবতেও পারছে না। আচ্ছা, অনেক কথা আছে, এখন যাও ফ্রেশ হয়ে আসো। তোমার না অফিস আছে, অফিস যাবে না? আছে তো, কিন্তু আজকে যেতে ইচ্ছে করছে না। কেন যাবে না কেন? তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো। আমি নাস্তা রেডি করি, খেয়ে অফিস যাবে, ঠিক আছে? আর বাহানা চলবে না। জান প্লিজ একটু তো রহম করো এই বান্দার ওপর। আমি কখনো কারো প্রেমে পড়িনি, এই প্রথম নিজের বউয়ের প্রেমে পড়লাম। আর সেই বউ কিনা প্রেম করতেই দিতে চায় না। আজকে আমি আমার বউয়ের সঙ্গে প্রেম করব। নো অফিস, অনলি প্রেম। তুমি যাও তো, আমার অফিস আছে, আমাকে অফিসে যেতে হবে। আজ কয়দিন তোমার জন্য আমি অফিস যেতে পারিনি। এখন যদি অফিস না যেতে পারি তাহলে আমার চাকরিটা না শেষ পর্যন্ত চলেই যাবে। তোমার পাগলামি অনেক সহ্য করছি, আর হবে না, এবার আমাকে যেতে হবে প্লিজ। তুমি তো আজ 5-6 মাস আমার কাছে বন্দী হয়ে আছো, এতদিন অফিস যাওনি, তাহলে এখনো চাকরি কি করে আছে? আমি অফিস যাইনি তো কি হয়েছে? আমি সবসময় হেডকোয়ার্টারে মেল সেন্ড করতাম, সব খবর দিতাম। ঝর্ণার সাথে আমার কানেকশন ছিল, ওই আমাকে সবসময় হেল্প করেছে। অ্যান্ড আব্বু আম্মু, তোমার আব্বু আম্মু ভাই বোন সবার খেয়ালও ঝর্ণাই রেখেছে এতদিন। 1 মিনিট, আমার একটা প্রশ্ন আছে। তুমি তো আমার কাছে বন্ধু ছিলে, তোমার কাছে কোনো ফোনও ছিল না, আমি তোমাকে ফোন রাখতে দিইনি, তাহলে তুমি মেল করতে কি করে? গুড, তুমি একটা দারুণ পয়েন্ট ফিল করেছো। তাহলে বলি, আমি তোমার ল্যাপটপ থেকে মেল করতাম, তোমাকে বুঝতে দিইনি। কি? আমার ল্যাপটপ দিয়ে? কিন্তু কিভাবে? আমার ল্যাপটপ তো লক। তার জন্য ক্রেডিট যায় ঝর্ণার কাছে। ঝর্ণা? ঝর্ণা কি করে? তাহলে শোনো, ঝর্ণা একজন হ্যাকার। ঝর্ণা হ্যাকার শুনে সোহেল অবাক হয়ে যায়, কারণ ঝর্ণার সঙ্গে সোহেলের সেভাবে যোগাযোগ নেই। ঝর্ণা শিলার আন্ডারে কাজ করত, তাই সোহেল অবাক হয়ে প্রশ্ন করে, কি বলছো? ঝর্ণা হ্যাকার? আমি জানতাম না তো। তুমি কি করে জানবে? ও হ্যাঁ, আমি কেন ভুলে যাচ্ছি, তুমি তো জানবেই। শিলার এ কথা শুনে সোহেল অবাক হয়ে বলে, মানে আমি জানবো সেটা তুমি কি করে জানলে? কারণ এসপি সাহেব, আমি আপনার ওয়াইফ, তাই ল্যাপটপ যখন খুলতে পেরেছি তখন এটা তো ক্লিয়ার আমি ল্যাপটপ সার্চ করব। এটা কিন্তু ঠিক না বউ পাখি, কারো পার্সোনাল জিনিসে না বলে হাত দেওয়া বা দেখা উচিত না। সরি জামাই জান, জানি তো পার্সোনাল জিনিস থাকে, তাকে না বলে হাত দিতেন, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, তাই তো ল্যাপটপে কাজ করতে গিয়ে তোমার কিছু কিছু জিনিস আমার চোখে পড়ে, তখনই জানতে পারি তুমি যে সেই মানুষ নও, তুমি একজন এসপি, আর আমি এসপির বউ। ভাবতেই গর্বে আমার বুকটা ফুলে ওঠে। শিলার কথা শুনে সোহেল এবার একটু দুষ্ট হাসি দিয়ে মজা করে বলে, শুধু কি গর্বেই বুক ফুলে, আর কিছু? শিলার সোহেলের ডাবল মিনিংয়ের কথার মারপ্যাচ বুঝতে পেরে সোহেলকে থামিয়ে দিয়ে বলে, একদম উল্টোপাল্টা কিছু বলবে না, ওসব ছাড়ো, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তোমার ল্যাপটপ ঘাঁটতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, এখন তুমি সেটা আমার কাছে ক্লিয়ার করবে। আমি একটু অবাক হয়ে শিলাকে জিজ্ঞেস করি, কি দেখেছো? কি ক্লিয়ার করতে চাও? ডেভিডকে। কে ডেভিড? আমি কি জানি? এখনো তুমি আমার কাছে লুকাবে জামাই যান? আমি না তোমার বউ, এখন তো আমাদের মধ্যে কোনো কিছু লুকানো নেই। তার আগে বলো তো, তুমি ডেভিডকে কি করে চেনো, আর ওর সম্পর্কে জানতে চাইছো কেন? কারণ ওই ডেভিড আমাকে সব সময় আরবের হাত থেকে বাঁচাতো। আমি শিলার এই কথাটা শুনে অবাক হলাম। অবাক হয়ে প্রশ্ন করি, এর মানে তুমি মার্কস মেয়ে, যাকে আমি সেদিন ওই একের হাত থেকে প্রথম বাঁচিয়েছিলাম, তারপর সব সময় মেয়েটাকে আমি অ্যালার্ট করতাম, সেটা সত্যি তুমি? এবার আমার কথা শুনে শিলা অবাক হয়ে আমাকে প্রশ্ন করে, এ মানে তুমি ডেভিড, এতদিন আমাকে আড়াল থেকে বাঁচাতে, আমার পাশে সব সময় থাকতে,
ছায়ার মতো। কখনো আমাকে ছাড়নি। কি ভাগ্য দেখো, আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম, অথচ কেউ কাউকে চিনতামই না। না জেনে না দেখে সবসময় একে অপরের পাশে থেকেছে। সত্যি আমি তো ভাবতেই পারিনি তুমি আমার ডেভিড, আমার ওয়েল উইশার। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন সত্যি সত্যি অনেক লেট হচ্ছে। তুমি তোমার অফিসে যাও, আমাকে আজকেই জয়েন করতে হবে নতুন ডিপার্টমেন্টে। নতুন ডিপার্টমেন্ট নাম কি যেন? হ্যাঁ, ঝর্ণা বলেছিল এসকে গ্রুপ। আমি শিলার কথা শুনে অবাক ও খুশি হয়ে বলি, কি বলে এসকে গ্রুপ? তুমি শিওর? হ্যাঁ আমি শিওর, কিন্তু তুমি এই প্রশ্ন করছো কেন? একটু ওয়েট করো বউ পাখি, সময় হলে জানতে পারবে। বলেই সোহেল খেয়াল করে চলে যায়। শিলা চিন্তায় পড়ে কিছুক্ষণ ভেবে ফ্রেশ হতে চলেছে। ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিল সাজিয়ে ফেলে। একটু পর সোহেল আসতেই দুজনে নাস্তা খেয়ে রেডি হয়। সোহেল আগে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। একটু পর ঝর্ণা আসতেই শিলা হেডকোয়ার্টারে পৌঁছয়। ঝর্ণা বলে, ম্যাম এসপি স্যার এসে গেছেন। উনি মিটিং রুমেই অপেক্ষা করছেন, সবাইকে ওখানে যেতে বলেছে। আপনিও ওখানেই চলুন। আচ্ছা ঝর্ণা, একটা প্রশ্ন করি। হ্যাঁ ম্যাডাম, করুন না। আচ্ছা স্যার কি খুব রাগী? রাগে কিনা জানি না ম্যাম, কিন্তু স্যার একটু গম্ভীর টাইপের, আর সময়ের পাংচুয়ালিটি লেট হলে পানিশমেন্ট দেয়। এজন্য বলছি তাড়াতাড়ি চলুন, একটু পর মিটিং শুরু হবে। শিলা ঝর্ণার মুখে এমন কথা শুনে আর এক মুহূর্ত লেট না করে মিটিং রুমের দিকে পা বাড়ায়। পারমিশন নিয়ে রুমে ঢুকতেই সোহেলকে দেখতে পায়। সোহেলকে দেখে তো শিলা অবাক। সে এক ধ্যানে সোহেলের দিকেই তাকিয়ে থাকে। সোহেল শিলাকে দেখে মিটিমিটি হাসছে। তখনই শিলা রিয়েলাইজ করে যে সোহেলই এমপি। তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কথাটা। মনে হতে শিলা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নেয়। সোহেল হাসে। সবাই যে যার সিটে বসে। সোহেল মিটিং শুরু করে। লেটস স্টার্ট দ্য মিটিং। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা জানেন। মাফিয়া কিং একে মারা গেল, তার ডান হাত শাওন ও তার সাথে যে আছে তারা কিন্তু ধরা পড়েনি। সোহেলের কথার মাঝেই হঠাৎ এই শিলা দাঁড়িয়ে বলে ওঠে, স্যার আমার কিছু বলার আছে, পারমিশন দিলে আমি বলতে পারি? ওকে বলুন, কি বলতে চান? স্যার আমরা ফুল ইনফরমেশন পেয়েছিলাম, আসলে মাফিয়া কিংকে মারা হয়নি, ও জীবিত আছে এবং ওই শাওনের হেড। শিলা মুখে এমন কথা শুনে সোহেল ও বাকিরা অবাক হয়। সোহেল অবাক হয়ে প্রশ্ন করে, মানে কি বলতে চাইছেন আপনি? ক্লিয়ার করে বলবেন প্লিজ। স্যার আমরা যাকে মাফিয়া কিং বলে জানতাম, আসলে সে মাফিয়া কিং একে নয়। মাফিয়া কিং একে এখনও জীবিত আছে এবং শাওনের সাথী আর কেউ নয় মাফিয়া কিং একে। শাওন আসলে সেদিন একের জন্যই জেল থেকে সহজেই ছাড়া পেয়েছিল। শাওন এরপর আর কেউ না, মাফিয়া কিং ওরফে অর্জুন খান। অর্জুন খান নামটা খুব চেনা চেনা লাগছে। অর্জুন খান ওরফে আরব খানের ভাই, যাকে আমরা একে ভেবেছিলাম। আসলে একে আরব খান নয়, একে আসলে অর্জুন খান মাফিয়া কিং। কথাটা শুনেই সোহেল সহ বাকি মিটিং রুমের সবাই অবাক হয়। সোহেল একটা প্ল্যান করে এবং সেই প্ল্যান মাফিক অর্জুন খানকে অ্যারেস্ট করার পরিকল্পনা করে। সবাই সোহেলকে সাপোর্ট করে। মিটিং শেষ করে সোহেল নিজেও কেবিনে যায়। কিছুক্ষণ পর শিলাকে ডেকে পাঠায়। শিলা সোহেলের রুমের বাহিরে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলে, আসতে পারি স্যার? হ্যাঁ আসুন মিস খান, সরি মিসেস খান। সোহেলের মুখে মিসেস খান ডাক্তার শুনে শিলা লজ্জা পেয়ে যায়। কোনো রকম মাথা নিচু করে সোহেলের সামনে গিয়ে দাঁড়ায় এবং আস্তে করে বলে, স্যার কিছু বলবেন? মিসেস খান এত লজ্জা কেন? আমি কোনো পরপুরুষ নই, আমি আপনার বিবাহিত কাবিন করা হালাল স্বামী, তাই লজ্জা পাবার কোনো দরকার নাই। আপনি চুপচাপ আমার সামনে বসতে পারেন। সোহেলের কথা শুনে শিলা আরও লজ্জা পেয়ে যায়। সেই লজ্জা মিশ্রিত চোখে এক পলক তাকায় আর আস্তে করে বলে, কি দুষ্টুমি হচ্ছে এখানে? ভুলে যাও না, এটা আমাদের কাজের জায়গা। কেউ কিছু দেখলে বা শুনলে কি ভাবে বলো তো? প্লিজ এখানে প্রফেশনালভাবে থাকুন, এইভাবে দুষ্টুমি করবেন না। কেউ কিছু দেখলে খারাপ ভাবে বিষয়টা। শিলা মুখে এমন কথা শুনে সোহেল নিজেকে সংযত করে সেও শিলার কথা ধরে বলে, সরি বউজান, আর বলবো না। অফিসে প্রফেশনালি থাকবো, কেউ জানবে না আমাদের বিয়েটা। তবে বাসায় গেলে আপনি শুধু আমার ম্যাডাম, তাই রোমান্সও।
শিলা সোহেলের কথা শুনে হালকা রাগের অভিনয় করে বলে, তুমি আবার শুরু করলে? প্লিজ সিরিয়াস হও, আমাদের ওর জন্য ওর শাওনকে তো অ্যারেস্ট করতে হবে, ভুলে যাও না। ওকে মাল্লাভ, চিন্তা নাই। আমরা দুজন যখন কেসটা নিয়েছি তখন ওই অর্জুন বলো বা শাওন কেউ ছাড় পাবে না আমাদের হাত থেকে। ওদের দুজনের কথার মাঝে হঠাৎ করে শিলার ফোনটা বেজে উঠেছিল। ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার। শিলা ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা ছেলের ভয়েস ভেসে আসে। ছেলেটা বলে, আপু, খুব তো লুকিয়ে রেখেছিলে এতদিন আমার থেকে নিজের বোন, মা বাবা, এমনকি না হওয়া শ্বশুর শাশুড়ি। অবশ্য এখন ওই হয়ে গেছে, চিন্তা নেই। আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা, বোন সবার খাতির যত্ন ভালোভাবেই করব। তার আগে তুমি চলে আসো, দেখি আমার বলা ঠিকানায় যদি নিজের প্রিয়জনদের বাঁচাতে চাও তো সম্পত্তির দলিল নিয়ে আমার বলা ঠিকানায় পৌঁছে যাও। বাই। শাওনের মুখে এমন কথা শুনে শিলা ভয় পেয়ে যায়। শিলাকে ভয় পেতে দেখে সোহেল প্রশ্ন করে, কি হয়েছে জান, এভাবে ভয় পেয়ে গেছো কেন? কে কল করেছিল আমাকে বলো। এই জান। জান, শাওন আব্বু আম্মু খবর পেয়ে গেছে। ওরা আব্বু আম্মু ভাই বোন সবাইকে তুলে নিয়ে গেছে। ওদের জানের বিনিময়ে আমাদের সম্পত্তির দলিল চেয়েছে। শিলার মুখে এমন কথা শুনে ওকে বললাম, ঠিক আছে, তোমার ভাই শাওন সম্পত্তির দলিল পাবে, আমরা নিয়ে যাব, চিন্তা করো না। আব্বু আম্মু বোন ভাইয়া কারোর কিছু হবে না যতক্ষণ আমরা দুজন একসঙ্গে আছি। কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তুমি চিন্তা করো না জান। আমরা ঠিকই আব্বু আম্মু বোন ভাইয়াকে সবাইকে ওই শয়তানের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো, কথা দিলাম। জানো ওরা আব্বু আম্মু ভাই বোন কোনো ক্ষতি করতে পারবে না তো? চিন্তা করো না জান, আমরা দুজনে মিলে সব ঠিক করে দেব। আচ্ছা এখন চলো, ওকে লোকেশন দিতে বলো, দুজনে বেরিয়ে যায়। শাওনের বলা ঠিকানায় পৌঁছায়। শিলা ও শাওন ও অর্জুনকে দেখে খুব রেগে যায়। আমি শিলার হাত ধরে শান্ত থাকতে বলি। শিলা একটু শান্ত হওয়ার চেষ্টা করে। শাওন ও অর্জুনের সঙ্গে অনেক যুদ্ধ করে তবেই অ্যারেস্ট করতে পারলাম। আব্বু আম্মু ভাইয়া ভাবি ও শিলার আব্বু আম্মুকে নিয়ে বাসায় এলাম। সাইমা এসে শিলাকে জড়িয়ে ধরে বলে, আপু, তুই ঠিক আছিস? কোথায় ছিলি? আমরা ওখানে যাওয়ার পর তোর খোঁজ নেওয়ার কথা ছিল, কিন্তু তুই আসিসনি আমাদের খবর নিতে। কি হয়েছিল বলবি? কেন একদিনের জন্য আসিসনি? আমরা 6 মাস ওখানে ছিলাম। সাইমার কথা শুনে শিলা একবার সোহেলের দিকে তাকিয়ে বলে, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ তোর দেওরের। ওই আমাকে বন্দি করে রেখেছিল, আমি কি জানতাম নাকি আমার প্ল্যান এর 12টা বাজবে তোর দেওরের জন্য? মানে কি বলতে চাইছিস বুঝতে পারলাম না। আর সোহেল ভাইয়া কি করেছে? যা করার তো তোর দেওয়ারই করেছে। ও আমাকে জোর করে বিয়ে করেছে, আমাকে ঘরবন্দি করেছে, কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। শিলার মুখে এমন কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, কেউ বিশ্বাসই করতে পারেনি। এবার আপু বলে, এসব কি বলছিস মা? সোহেল বাবাজি তোকে বিয়ে করেছে মানে? তোর পর তো আরব আরব কোথায়? আব্বু, আজকের পর আরবকে ভুলে যাও। আজ থেকে জেনে রাখো সোহেল তোমার জামাই, ভাইয়া ছোট ভাই, তোমার বড় জামাই। শিলা তার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলে এবং আরও বোঝে অর্জুনের ভাই এসব কাজের সঙ্গে যুক্ত ছিল, সব কিছুই বলে। সব শুনে সবাই হতভম্ব হয়ে যায় এবং সোহেলকেও বড় জামাই হিসেবে মেনে নেয়। সাইমা খুশি হয়ে বলে, এর মানে তুই আমার বড় আপু থেকে ছোট যা হয়ে গেলি? সেটাই হয়েছে। তোর গুণধর দেওরের জন্য আমাকে জোর করে বিয়ে করতে হয়েছে। আমার কথা শোনার মতন টাইম ছিল না ওর কাছে। আমিও বাধ্য হয়ে শাওনের কাছে ধরা না পাওয়ার জন্য ওকে বিয়ে করেছি। তবে আমি কখনো ভাবিনি ওকে ভালোবেসে ফেলবো। আমি সোহেলকে খুব ভালোবাসি। আমার খুব ভালো লাগছে আপু, তুমি আমার ভাবি হয়ে গেলে। আমার বড় শালি থেকে ছোট ভাইয়ের বউ, আব্বু আম্মু, তোমাদের কোনো সমস্যা আছে নাকি? সোহেলের পুরো পরিবার শিলাকে ছোট বউ হিসেবে মেনে নেয়। শিলাও সবাইকে নিজের করে নেয়। আজ ওদের খুশির দিন। সাইমা শাহিদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওই শুনছো? কি হলো? দেখো, আজ আপু ও ভাইয়া এক হয়েছে, দুজন দুজনকে ভালোবাসে। চলো না ওদের জন্য বাসর সাজাই। সাইমার কথা শুনে শাহিদ অবাক হয়ে বলে, ওই তোমার কি মাথা গেছে? বাসর সাজাবে মানে? আমি বড় হয়ে ছোট ভাইয়ের বাসর সাজাবো?
আর ওদের বাসর সাজাতে চাও? এখনো আমাদের নিজেরই বাসর হয়ে ওঠেনি। এখন নাকি ছোট ভাইয়ের বাসর ঘর সাজাবো? এখন বেশি কথা না বলে বাসর সাজাবে। হ্যাঁ কি না বলো? আরে বউ, সবসময় এত রাগ দেখাও কেন? ওকে চলো বাসর সাজাই। সাইমা ও শাহিদ ভালো করে বাসর ঘর সাজায়। রাতে সবাই ডিনার করে রুমে যায়। ওদিকে সোহেল রুমে গিয়ে তো অবাক। সে দেখে পুরো রুম ফুল দিয়ে সাজানো, বিছানায় কেউ একজন বসে আছে। অন্যদিকে শাহিদ ও সাইমার বাসর হয়, যেখানে ফুলের কোনো নাম নেই। সাইমা ও শাহিদ হাসে। ওদিকে সোহেল আস্তে আস্তে এগিয়ে যায় বিছানার কাছে আর আস্তে করে ডাকে, বউ বসবো? বস, আর ঢং করতে হবে না। কোথায় ছিলে এতক্ষণ? হোম থেকে সে বসিয়ে রেখে গেছে তোমার দেওরের ভাবি। আর ওরা কি বেয়াদব, চিন্তা করো। বেয়াদবের বেয়াদব। ওরা আমাকে একটাবার বলেনি যে আমার বউ বাসর করে অপেক্ষা করছে। ওরা যদি আমাকে একটাবার বলতো তাহলে কি আমি ওই ভদ্রলোকদের পাশে বসে বকবক করতাম? কখন চলে আসতাম তোমার কাছে? শিলা সোহেলের কথা শুনে হাসতে হাসতে বলে, কি? ওরা তোমাকে বলেনি? আর এদিকে আমাকে বসিয়ে রেখে গেল, বললো ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। সত্যি বেয়াদব। তবে যাই বলো, ওরা এমন একটা সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। তবু তো তুমি জানো, আমি তো জানতামই না। দুজনের হবে, সকালটা হোক। আচ্ছা, যা হবে হবে, সকাল হবে। এখন ঘুমাও, অনেক রাত হলো। ঘুমাবো মানে? আজ নো ঘুম, অনলি রোমান্স। কাছে এসো বেবি। বলেই আমি ঝাঁপিয়ে পড়লাম আমার সিনিয়র বউয়ের ওপর। আমি পাগলের মতো আদর করতে লাগলাম। বউ আমাকে সমানভাবে সাপোর্ট করেই যাচ্ছে। আমি আস্তে আস্তে ডুবে যাই ওর শরীরের প্রতিটা রত্নে রত্নে, গলা, বুক, ঠোঁট ছুঁয়ে উদর পর্যন্ত। সারা শরীরে চলে আমার বিচরণ। আমরা যেন এভাবেই ভালোবেসে একে অপরের পাশে সারা জীবন থাকতে পারি। আপনারা দোয়া করবেন বন্ধু বান্ধবীরা। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব প্লাস কমেন্ট তো অবশ্যই করবেন, মাস্ট বি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।